40 মিনিটের বক্তৃতা দিয়েছেন। সেখানে রাষ্ট্র, রাজনীতি, সংস্কার, মেরামত, নির্বাচন সব বিষয়ে কথা বলেছেন। এবং সেই কথার মধ্যে 40 মিনিটের বক্তৃতা, আমার মনে হয় 40 মিনিটেরই হবে। সে বক্তৃতার মধ্যে ঠিক 35 মিনিটের মাথায় এসে উনি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা বা মানুষের যে বিষয়টি মানুষ অপেক্ষায় ছিল তার বক্তৃতা, তিনি হয়তো আজকে কোনো রোড ম্যাপ ঘোষণা করবেন বা তিনি হয়তো নির্বাচনের তারিখ ঘোষণা করবেন কিংবা এ ধরনের একটা প্রস্তুতি মানুষের ছিল। এবং যারাই শুনেছেন, আমি ঠিক জানি না যে মানুষ কি জাতির উদ্দেশ্যে ভাষণগুলা সবাই কি একযোগে মানুষ মনোযোগ দিয়ে শুনে কিনা সবাই, নাকি শুধু আ মূল পয়েন্ট গুলা শুনে কিংবা পরে বিশ্লেষণ শুনে, সেটা আমি খুব জানি না। আপনারা হয়তো যারা টেলিভিশনে কাজ করেন তারা হয়তো এর এনালাইসিস করেছেন যে মানুষ কোন বিষয়গুলো চুম্বক অংশ শুনে না পুরোটা শুনে। আমি তার পুরো বক্তব্যই শুনেছি। মানে ৪০ মিনিটের বক্তব্য পুরোটাই আমি শোনার চেষ্টা করেছি এবং শুনেছি। এবং উনি বলেছেন যে, এবং এর মধ্যে আলোচিত বিষয়টাই হচ্ছে যেটি আপনি প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা। এবং এপ্রিল মাসে তারিখ ঘোষণা করেছে, এটার মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি হয়েছে কিনা। তার মানে একটি নির্বাচনের তারিখ পেয়েছি এবং পাশাপাশি অসন্তোষ। তার মানে তারিখের বিষয়ে অসন্তোষের বিষয়ে একটু আলোচনা করতে চাই। যেটি আপনি হয়তো শুনতে চান এবং আপনার মাধ্যমে আমাদের যারা দর্শক তাদেরকেও হয়তো বোঝাবো। আমার বক্তৃতার মধ্যে সবসময় একটু ব্যালেন্সড বক্তৃতা দেওয়ার কারণে অনেকে হয়তো কনফিউজড হয়ে যায় যে আমি আসলে মানে কোন পক্ষে কথা বলি। কারণ আমি তো সবসময় চেষ্টা করি যে একটা মূল যে নির্যাস সেটি আনার জন্য। এজন্য আমার দৃষ্টিতে যে আলোচনাটি হয় সে আলোচনায় আমরা খুব একটা বেশি পপুলার আলোচক হব না। কিন্তু আমরা মূল জায়গায় যেয়ে আসতে চাই সেটি হচ্ছে যে আমরা তো নির্বাচনের ৩৫ মিনিটের শব্দটাই বলছি। এর আগে যে উনি ৩৫ মিনিট বক্তৃতা দিয়েছে সেই বিষয়গুলোও কি আমরা আলোচনা করেছি কিনা বা করছি কিনা সেটাও কিন্তু আলোচনার দাবি রাখে। এখন নির্বাচন নিয়ে কথা যেহেতু প্রশ্নটি করেছেন, নির্বাচনটা শেষ করি তারপর আমি ডক্টর ইউনূসের একটু ফিরিস্তি গাইবো যে উনি কোন ভালো দিকগুলো উত্থাপন করেছেন সেটি। দেখেন, নির্বাচন নিয়ে যখন কথা উঠে আমরা প্রত্যাশা করি নির্বাচন নিয়ে বা নির্বাচন নিয়ে কাজ করা, নির্বাচনের সময় বোঝা, নির্বাচন নিয়ে সার্বিক মূল্যায়ন করার জন্য একজন পলিটিক্যাল ম্যাচিউর মানুষের দরকার হয়। সেটা হচ্ছে পলিটিক্যালি ম্যাচিউর ডক্টর ইউনূস না। উনি আন্তর্জাতিক মানের মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু একজন রাজনীতিবিদ না। আচ্ছা, ১। আর ২ হচ্ছে উনি জীবনে কখনো নির্বাচন করেছেন তারও কোনো নজির নাই, এবং নির্বাচন করিয়েছেন বা পরিবারের কারোর জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা নির্বাচনে কখনো ভোট দিতেও দেখেছি কিনা আমার চোখে পড়ে না। তার মানে নির্বাচনের বিষয়ে উনার অভিজ্ঞতা আছে কিনা। ধরেন আমি যদি প্রথমেই বলি এপ্রিলের নির্বাচন তারিখটা নিয়ে উনি যদি নির্বাচনের প্রার্থী বা নির্বাচন নিয়ে বুঝতো তাহলে উনি প্রথমেই ভাবতো আরে ভাই রোজার পরপরই নির্বাচন, তার মানে যদি ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি যদি চলে যায় নির্বাচন, রমজান, তারপরে ঈদ, এবং ঈদের পরে তারপরে ৫-৭ দিনের ছুটির আমেজ কাটতে কাটতে যদি পরে আমি ঘোষণা করি, তাহলে কি হবে জানেন? এই যে ১-১.৫ মাসে নির্বাচনের যে প্রচারণাটা হবে, সেই প্রচারণায় নির্বাচনী সকল আচরণ বিধি লঙ্ঘন হবে। Do you need a loan for your business? Well, if you've been around for over a year, I'm about to show you how to get up to 3 এটা কি উনি জানেন? উনি জানেন না। কেন জানেন না? কারণ উনি তো নির্বাচন করেন নাই। আচরণবিধি লঙ্ঘন হবে কিভাবে? প্রতিদিন ইফতার পার্টি হবে ওই আসনে কমপক্ষে ১,০০০, এবং যিনি প্রার্থী হবে সেই ১,০০০ জায়গায় তাকে ডোনেশন করতে হবে, টাকা দিতে হবে। এই যে একটা মৌসুম যায় রমাদানে ইফতার পার্টির মৌসুম, সেই ইফতার পার্টির মৌসুমে অংশগ্রহণ করতে না করলেও বিপদ, টাকা পয়সা না পাঠালেও বিপদ, আর যদি পাঠালেও আচরণবিধি লঙ্ঘন হবে, গোপনে পাঠালেও সেটা অন্যায় হবে, অনিয়ম হবে। ফলে অপরাপর যারা প্রার্থী থাকবে, যারা সৎ প্রার্থী থাকবে, যারা ছোট দলের প্রার্থী থাকবে, তারা বিপদগ্রস্ত হবে, তারা কষ্ট পাবে। এই বিষয়টি কি বিন্দুমাত্র কেউ আলোচনা করেছে? আমরা কিন্তু করি নাই। ১। ঈদের পরপরই যখন নির্বাচন হয়, ঈদের উৎসবকে কেন্দ্র করে পুরো আসন জুড়ে, পুরো উপজেলায় জুড়ে, এই প্রত্যেকটি ইউনিয়ন জুড়ে যে ধরনের প্রার্থীকে যেভাবে তার মাংস খাওয়া হবে, তার শরীরের মাংস খোলা হবে, সেটি একজন প্রার্থী না হলে বুঝবে না। আচ্ছা, এগুলো তো বলতেছি খুব ভিতরকার নির্যাস, মানে খুবই ভেতরকার কথা। আচ্ছা, বাইরের যদি কথা বলি যে এখানের যে উত্তাপ থাকে, যে আবহাওয়া থাকে, যে পরিবেশ থাকে, সেই পরিবেশে যারা বাংলাদেশের খুব সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, যারা বর্ষিয়ান রাজনীতিবিদ,
অধিকাংশ বর্ষিয়ান রাজনীতিবিদদেরই মানে রাজনীতির বয়স 40-50 বছর, আরো বেশি হয়তো। এই 40-50 বছরের রাজনীতি করা মানুষগুলো তো আমরা চাই রাজনীতিবিদ হিসেবে জাতীয় সংসদে আসুক, তারা কথা বলুক এবং তারা বাংলাদেশের আগামী রাষ্ট্র নির্মাণে তারা কাজ করুক। তাহলে এই বর্ষিয়ান রাজনীতিবিদদেরকে আনতে হলে এই খরা উত্তাপের মধ্যে, এই কষ্টের মধ্যে তাদের যে কষ্টটা হবে সেখানে প্রত্যেকটা, কারণ তাকে তো যেতেই হবে প্রত্যেকটা ঘরে ঘরে ভোট চাইতে, এবং আমরা তো সেটাই চাই যে একজন প্রার্থী জবাবদিহি তৈরি হোক, সে প্রত্যেকটা জনগণের কাছাকাছি যাক, জনগণ যাতে তাকে দেখে, তাকে বোঝে, তাকে ভাবতে পারে সেটি। তাহলে প্রার্থীর কষ্ট নিয়ে আমি কথা বলছি এজন্য, যেহেতু এই নির্বাচনের কষ্ট আমি বুঝি, কারণ নির্বাচন নিয়েই আমি কাজ করেছি 25 থেকে 30 বছর। আমার কাছে কেন জানি মনে হয় নির্বাচন নিয়ে মনে হয় যে আমি অনেক বেশিই বুঝি। অনেকে যারা টক শো করে নির্বাচন নিয়ে কথা বলে, কখনো নির্বাচন করেনি। আমি আমার পরিবারের জন্য নির্বাচনে কাজ করেছি, আমি নিজেই নির্বাচনের প্রার্থী ছিলাম 3 বার। অতএব সেখানে কষ্টটা কোথায় এবং কি যন্ত্রণা, কি জ্বালাতন, সেগুলো না বুঝলে নির্বাচন নিয়ে কাজ করা অনেক বড় কষ্টের ব্যাপার এবং অনেক বড় কঠিন ব্যাপার। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই যে আচরণবিধির কথা তো বললামই, সেখানে নির্বাচনের মতো এত বড় একটি বিষয় নিয়ে সিদ্ধান্ত, এবং উনি ঘোষণা দিয়ে বলেছেন, এই বক্তব্যটি দেওয়ার আগে উনি বলেছেন আমি ঘোষণা করছি যে, একদম ঘোষণা শব্দটি স্পষ্ট বলে বলেছেন। তার মানে উনি একটা ডিক্লারেশন দিয়েছেন যেহেতু, এবং সেই ডিক্লারেশনটা উনি দেওয়ার আগে উনার একটু উচিত ছিল যে আসলে যে আমি এপ্রিল ঘোষণাটা করছি, যারা স্টেক হোল্ডার্স 53টি রাজনৈতিক দলকে না ডাকি অ্যাটলিস্ট 5টা 10টা, আবার সবার সাথে ভার্চুয়ালি বা আনঅফিসিয়ালি কথা বলা, অফিসিয়ালি কথা বলা, একটু বলে নেই না যে আসো আমি এপ্রিল নির্বাচনটা করতে চাই এই কারণে। কি কি কারণে? ধরেন আমি এখন ডক্টর ইউনূস সাহেবের পক্ষে একটু তদারকি করি। ধরেন ডক্টর ইউনূস সাহেব কি বলতে পারত? ডক্টর ইউনূস সাহেব বলতে পারত যে দেখো আমি একটা বাজেট ঘোষণা করছি, যে বাজেটটি আমি দিচ্ছি সেই বাজেটটি পুরো বছর আমি দেখতে চাই যে এই বাজেট অনুযায়ী কাজ করলে আমাদের আমদানি রপ্তানি, আমাদের রিজার্ভ, আমাদের বিনিয়োগ, আমাদের স্বাস্থ্য খাতে আমাদের অবস্থান, আমাদের শিক্ষা খাতে আমার টাকা পয়সা খরচ, এই খরচগুলো কিভাবে করলে একটা জিনিস তৈরি করা যায় কিনা। আমি যেহেতু একজন অর্থনীতিবিদ, আমি যেহেতু বিশ্বের অর্থনীতি বুঝি, দেশের অর্থনীতি বুঝি, একজন অর্থনীতিবিদ হিসেবে এই বাজেট বছরটা আমি দেখতে চাই। এপ্রিল নির্বাচন দিয়ে এই সরকার গঠন করতে করতে মে জুন হয়ে যাবে। মে শেষ নাগাদ সরকারের নাম ঘোষণা করব। ফলে আমি কোনো না কোনোভাবে জুন টু জুন বা জুলাই টু জুন আমি এই অর্থ বছরের এই বাজেটটা নিয়ে একটা বড় ধরনের মহাপরিকল্পনা করতে পারবো, যেটি জনগণ লাভবান হবে এবং জনগণকে আমি একটা লাভ দেখাতে পারবো যে দেখো আমি এই কাজটি করেছি। ইতিমধ্যেই তো উনি করেছেন যে কি এনবিআর থেকে উনি যে এই রাজস্ব আদায়ের যে প্রক্রিয়া, দুটি যে বড় ধরনের সংস্কার করেছেন, এবং রাজস্ব ব্যবস্থাপনায় যে উনি অর্থ মন্ত্রণালয়ের আওতায় যে দুটি শাখা ওপেন করেছেন, যে শাখায় প্রচন্ড রাজস্ব আয় হবে, যেখানে মানুষকে যারা প্রচুর আয় করবে তাদেরকে কর আদায় করা সম্ভব হবে। এবং যখন একটি অনির্বাচিত সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তার তো জনপ্রিয়তার দরকার নাই, তার তো আগামী দিনে ভোট চাইতে হবে না, সে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে সে কর ম্যানেজমেন্টটা, যদি ট্যাক্স ম্যানেজমেন্ট আপনি দেখেন, আপনি তো উন্নত দেশে থাকেন, এই দেশের মূল টাকাটাই আসে মানুষের পকেট থেকে, যারা কর ফাঁকি দেওয়া অনেক কষ্টের ব্যাপার। আর আমাদের দেশের কর ফাঁকি দেওয়া, টাকা পাচার করা, এটি এমন সহজ উপায়, সেই সহজ উপায়টা উনি বন্ধ করছেন। এবং এই বিষয়টি যদি মানুষকে বোঝাতে, দেখো আমরা কিন্তু যারা বড় বড় লুটেরা, এই লুটেরাদের কাছ থেকে টাকা আদায় করছি, আমরা যারা যারা টাকা পাচার করেছে সে টাকা পাচারের টাকা আমরা নিয়ে আসতেছি, এই টাকাগুলো নিয়ে আসার আমাকে সুযোগটা দাও, আমি এই সময়টা আরো যদি 10টা মাস পাই তাহলে আমি 10টা মাসে অনেক কাজ করতে পারবো। উনি এই কথাগুলা উনি কবিতার মতো, বক্তৃতার মতন, উনি একদম তোতা পাখির মতন একটা দেখে দেখে স্ক্রিপ্ট দেখে পড়ে গেলেন, এবং পড়ে গিয়ে কথা নাই, বার্তা নাই, কারোর সাথে আলোচনা নাই, আলাপচারিতা নাই, এবং বরঞ্চ আরো ব্লেম দিলেন যে হ্যাঁ উনি হয়তো জামাতের সাথে কথা বলেছে, এনসিপির সাথে কথা বলেছে, ধরে নিলাম কারোর সাথেই কথা বলে নাই, তাদের সাথে হয়তো সুরে সুর মিলে গেছে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে উনার যে বিষয়গুলো, হ্যাঁ উনি তো সক্ষম হয়েছে যে দেখো করিডোরকে নিয়ে যারা কথা বলছে, এই করিডোরকে এটা এরা যারা যারা অপপ্রচারকারী তাদের একটা শিল্পকর্ম, উনি সেটা বলেছেন, এটা চিলে কান নিয়ে যাওয়ার মতন একটা অবস্থা বলছে, উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু যে ব্যাখ্যাটা উনার করার কথা না, ওই ব্যাখ্যাটা যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, খলিল সাহেব,
তাকেই, এবং এই মানবিক করিডোরের ব্যাপারে এত যে আলোচনা সমালোচনা হচ্ছে সেটার ব্যাপারে একটা ডিটেলস একটা সিঙ্গেল প্রোগ্রাম করা উচিত ছিল, যেখানে বলা এগুলো ঢেকে যায়। কারণ আপনি এত বড় বিষয় ঘোষণা দিয়েছেন এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে গুরুত্বপূর্ণ কথা কেউ শুনে নাই। মানুষ মূল কথায় আঘাত দিচ্ছে, মূল কথা নিয়ে মানুষ আলোচনা করছেন। উনি বন্দরের কথা বলেছেন, বন্দরের যে উনি লজিক দেখিয়েছেন, ধরেন বন্দর নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, উনি শুনছেন, জনগণ শুনছে, জাতি শুনছে। উনি যেটা বলার চেষ্টা করেছেন যে এই বন্দর ম্যানেজমেন্ট আমরা যাদেরকে দিয়েছি এটা একটা বিশ্বের, তারা তারা পৃথিবীর কারো সার্বভৌমত্ব নষ্ট করে নাই, বরঞ্চ আমরা তাদের কাছ থেকে এমন শিক্ষাই নিব যেখানে আমাদের চট্টগ্রামের মানুষরা বন্দর ম্যানেজমেন্ট শিখবে, সিলেটের মানুষরা বন্দর ম্যানেজমেন্ট শিখবে, নোয়াখালীর মানুষরা বন্দর ম্যানেজমেন্ট শিখবে, এবং একসময় বিশ্বের সব বড় বড় বন্দরে গিয়ে দেখব যে সিলেট, চট্টগ্রাম এবং নোয়াখালীর মানুষ এই বন্দর চালাচ্ছে। আমরা শুধু নিজেদের বন্দর না, বিশ্বের অনেক বন্দর। এবং এমনও হতে পারে উনি উনার একটা প্রজেক্ট তৈরি করে ফেলেছেন, কারণ উনি তো আসলে ব্যবসা বান্ধব মানুষ, ব্যবসা নিয়ে চিন্তা করেন এবং নিজেই একটা চিন্তা করে দেখছেন যে আসলে ভবিষ্যতে আমরা বন্দরের উপর ব্যবসা করি, ওইখানে অনেক টাকা কামাইতে পারবো, আমার গ্রামীণ অনেক টাকা কামাতে পারবে, আমার অনেক উপার্জন হবে, করেও ফেলতে পারেন। ওনার কথার মধ্যে আমি যেটা বুঝতে পারছি যে উনি এই পজিটিভ চিন্তাগুলো মানুষকে পজিটিভ ভাইব দিচ্ছে না, ওনার এই পজিটিভ ভাবনাগুলো মানুষকে বুঝাতে সক্ষম হচ্ছে না, বরঞ্চ যারা বুঝাচ্ছে চাপিয়ে দিচ্ছেন। এবং চাপিয়ে দেওয়া এবং এই এই আইস ব্রেকিংটা উনি যে স্বচ্ছ গ্লাস তৈরি করে ফেলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ভেঙে ফেলতে পারছেন না। উনি যে ভেঙে উনি যদি সবাইকে নিয়ে গঠন করতে পারতো, আজকে যদি আমি বলি যে উনি যে জুলাই বিপ্লবের চিহ্নিত করেছেন, কোত্থেকে চিহ্নিত করেছেন 834 জনের জন্য, যে যে বরাদ্দ করেছেন 834 জন কোত্থেকে, আরো আরো নাম থাকার প্রয়োজন ছিল, সেখানে 834 জনকে উনি সেবা দিতে পারেন নাই। শহীদ পরিবার 634 জনকে দিয়েছেন, এখনো কেন এই 10 মাসে 200 শহীদ পরিবার এখনো পাই নাই? উনি কি এটা যে উনি স্বীকারোক্তি দিয়েছেন, উনি কি ভেবেছেন যে আমি এই স্বীকারোক্তি আমার বাহাবা নেওয়া হবে না, উপায় নাই, বরঞ্চ আমাকে তিরস্কার করবে মানুষ যে আপনি কেন এখনো ওই 200 শহীদ পরিবার এখনো কেন সুযোগ পায় নাই? কেন আপনি বলেছেন যে তাদের উন্নত চিকিৎসার জন্য দুটি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় মনে হয় না, বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয় দিয়ে আমি 40 জন 11 জনকে বিদেশ পাঠিয়েছি বিদেশে চিকিৎসা, কেন 61 কোটি টাকা মন্ত্রণালয়ের মাধ্যমে খরচ হবে এই মাত্র 50-60 জনকে চিকিৎসা দেওয়ার জন্য? কেন মানে আমি এই এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই একটি সিঙ্গেল অনুষ্ঠানে। তাহলে কি হবে, উনার যে দাপ্তরিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন সে বিষয়গুলো উনার প্রেস সেক্রেটারি এসব বলবেন না, বলবেন যিনি দপ্তরের উপদেষ্টা, যিনি দায়িত্বে রয়েছেন, যিনি স্বাস্থ্য খাতের দায়িত্ব রয়েছেন, যার দায়িত্ব রয়েছে, উনি ব্যাখ্যা করবেন যে আমি আজকে ব্যাখ্যা দিচ্ছি যেগুলো নিয়ে অপপ্রচার হচ্ছে, মিথ্যা আলোচনা হচ্ছে, সেগুলো কি উনি করেছেন? এবং উনাকে কে 3টি ম্যান্ডেট দিয়েছে? ধরেন যদি আমি প্রশ্ন করি, উনি 3টি ম্যান্ডেটের কথা বলেছেন, কে দিয়েছে 3টি ম্যান্ডেট? ম্যান্ডেটটা তো এসেছে একটি ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, যে ফ্যাসিস্ট সরকার নির্বাচন দিতে পারে নাই, গণতন্ত্র উপহার দিতে পারে নাই, সেই গণতন্ত্র আপনি উপহার দিবেন নির্বাচনের মাধ্যমে, তাহলে একটি ম্যান্ডেট। আচ্ছা, যদি উনি 3টি ম্যান্ডেট নিয়েও থাকেন, চেয়েও থাকেন, তাহলে 3টি ম্যান্ডেটের একটি ম্যান্ডেট হচ্ছে উনি বিচার কার্যক্রমের কথা বলেছেন, উনি প্রশাসনিক সংস্কারের কথা বলেছেন, উনি তাহলে আবার নির্বাচনের কথা বলেছেন। তাহলে 3টি ম্যান্ডেট বলে উনি নিজেই তো ম্যান্ডেট ভেঙেছেন। সেই ম্যান্ডেটে উনি সংস্কার তো সংবিধান থেকে শুরু করে প্রায় 11টি সংস্কার কমিশন গঠন করেছেন। তাহলে উনি ফোকাস করতে পারেন নাই অনেক কাজ নিয়ে নেওয়ার কারণে, অনেক বার্ডেন। উনি হয়তো ভেবেছেন যে বাংলাদেশে আমি এমন একটি নজির স্থাপন করব যে নজিরটি সারা জীবন থাকে, কিন্তু উনি বোঝার চেষ্টা করছেন না যে সমালোচকের সংখ্যা অনেক বেশি হবে, কারণ মানুষ রাজনৈতিকভাবে সম্পৃক্ত এবং মানুষের পালস বোঝা উচিত, এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত মানুষগুলোকে এত সহজে উনার স্টেটমেন্ট, উনার লজিক, উনার দর্শন রাতারাতি খাওয়ানো যাবে না। উনার দর্শন, কারণ উনার বিরুদ্ধে তো এমনিতে একটা অপপ্রচার রয়েছে, কারণ এই দীর্ঘ 16 বছর কিন্তু উনার বিরুদ্ধে উনাকে সুদখোর বিভিন্ন ভাবে যে বলা হয়েছে, উনি তো নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের যদি 20% মানুষ এখনো আওয়ামী লীগকে ভালোবেসে থাকে মনে মনে, তাহলে সেই 20% মানুষ তাহলে এখনো ডক্টর ইউনূসকে পছন্দ করে না, সুদখোরই জানে। শেখ হাসিনা যে ন্যারেটিভ দিয়েছে সে ন্যারেটিভে এখনো বিশ্বাসই করে তারা। তাহলে 20% তো উনি তো এমনি হারিয়ে ঢুকেছেন দেশে। এই 20% মানুষের বিরুদ্ধে ঢুকেছেন। তারপরে যেখানে বৃহৎ জনগোষ্ঠী, যেখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, তাদের যে এখন ম্যান্ডেটের কথা উনি বলছেন, সেই ম্যান্ডেটের ভাষা, সেই ম্যান্ডেট সম্পর্কে উনার অনুভূতি, সেই অনুভূতিটা কোন পর্যায়ে রয়েছে এটা উনি জানেন কিনা। এখন যদি উনি না জানেন তাহলে এইটি উনাকেই বিপদগ্রস্ত করছে। এবং আমি তো একটি কথাই বলেছি যে নির্বাচন
ডেটটাও যদি উনি শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দলের সাথে বসতে পারতো, বসে কথা বলতে পারতো। এই যে উনি ব্যাখ্যা দিয়েছেন বন্দরের, মানবিক করিডোরের ব্যাখ্যা দিয়েছেন, তারপরে জুলাইয়ের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং উনি যে জুলাই চার্টার, আরেকটি আমার মনে হচ্ছে যে ভুল হতে যাচ্ছে বা হবে, যে জুলাই চার্টার যিনি ঘোষণা করতে যাচ্ছেন, সেখানেও যদি সবার সাথে কথা না বলে উনি যদি জুলাই চার্টারে এমন এমন বিষয়ে ইনক্লুড করেন, সেখানে আরো অসন্তোষ যদি তৈরি হয়, তাহলে পরিস্থিতি কিন্তু ভালো যাবে না। পরিস্থিতি যদি ভালো না যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূসকে আমি কি দেখতে চাই জানেন আপনি? আমি আবারও বলি, ডক্টর ইউনূসকে আমি দেখতে চাই, এই যে গুতেরাসের যে মডেলটা আসলে অনেকেই কথা বলে, আমি নিজেই দেখতে চাই। মানে ভালোবাসার জায়গা, উনি এমন জায়গায় রয়েছেন যে আমি দেখতে চাই যে উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গিয়ে উনি যখন জাতিসংঘের মহাসচিবের জন্য উনি কম্পিট করুক। উনি বাংলাদেশের ভাবমূর্তি ওই জায়গায় চলে যাক। উনি আন্তর্জাতিক মহলের যেহেতু একজন বড় খেলোয়াড়, সে জায়গায় উনি খেলাধুলার নজরটা উনি কাড়ুক। উনি যদি মনে করে না আমি দেশে বন্দর নিয়ে ব্যবসা করব, আমি আরো ব্যবসায়ী তৈরি করব, আমি আরো বিদেশে লোক পাঠানোর জন্য আমি আমি এটাকে কি বলে রিক্রুটিং এজেন্সি তৈরি করব, এই বিষয়ে যদি আবারও উনি মাতামাতি শুরু করেন এই ছোট জায়গায়, উনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উনি হবেন, তার থেকে বেশি আর কেউ হবে না। তারপরে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। দেখেন উনি অনেক ভালো ভালো কাজও কিন্তু করেছেন। প্রবাসীদের দেখেন যারা দেশের বাইরে থাকে, তারা শুধু জাতীয় পরিচয়পত্র দেখাতে পারলেই যে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে বড় ধরনের কষ্ট হয় মানুষের, সেটি বন্ধ করে দিচ্ছেন। এবং উনি তাই না, উনি এই যে ধরেন এটাকে কি বলে রোহিঙ্গাদের ইস্যুটা যে উনি বলার চেষ্টা করেছেন যে আমরা গ্লোবাল কনসার্ন হিসেবে এটা আনতে চাই, সকলের দৃষ্টি কাটতে চাই যে হ্যাঁ, রোহিঙ্গার একটা বড় ইস্যু বাংলাদেশ হ্যান্ডেল করছে এবং বাংলাদেশ সবচেয়ে বেশি ত্যাগ করছে। বাংলাদেশ এই 1 মিলিয়ন মানুষ, 1 মিলিয়নের বেশি মানুষকে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এই বিষয়টা যেমন ধামাচাপা হয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে উনি নিয়ে আসতে চাচ্ছেন। এবং সবচেয়ে বড় কাজ যিনি উনি করেছেন সেটি কি জানেন? এই যে ফ্যাসিস্ট সরকার প্রায় যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেনাবাহিনীর দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার নাম, শেখ মুজিবুর রহমানের নাম, অমুকের নাম, তমুক, তাদের পরিবারের 100টা ভিত্তিপ্রস্তরে তাদের নাম মুছে ফেলেছেন। এটি অনেক বড় কাজ না আপনি মনে করেন? অনেক বড় কাজ। আমরা খুশি হয়েছি। আমরা তাকে অ্যাপ্রিশিয়েট করি, কিন্তু অ্যাপ্রিশিয়েটটা নিতে পেরেছেন? উনি কি তালিটা নিতে পেরেছেন যে সবাই খুশি হয়ে আজকে সবার নাম মুছে ফেলেছেন? কি নিতে পারেন নাই? উনি ভুল করেছেন। কারণ উনি সব মিলিয়ে ফেলেছেন। এবং মিলানোর কারণে উনি যে এই যে কাজগুলো করতে গিয়ে উনি একটার সাথে একটা ওভারল্যাপ করেছেন। এই ওভারল্যাপ করার ক্ষেত্রে উনি যে কয়েকটি কথা বলেও ফেলেছেন যে দেখেন বন্দর নিয়ে কেউ কথা বলে তাদেরকে প্রতিহত করেন। কে প্রতিহত করবে তার পক্ষ হয়ে? যারা বন্দর নিয়ে বিভিন্ন রকম কথা তাদের প্রতিহত করেন। এভাবে বলতে পারেন না উনি। প্রতিহত করার সুযোগ তো উনার নাই। উনার প্রতিহত করার সুযোগ নাই, প্রতিহত করার অবস্থান নাই, প্রতিহত করার লোকবল নাই। এই লোকবল নাই, এই মেসেজটা উনাকে বুঝতে হবে উনি কোন পর্যায়ে। আমি নয়ন বাঙালি যদি বুঝতে না পারি যে আমার পিছনে ১০ টি মানুষ নাই, আমার এই কথাগুলো বড়জোর ৫,০০০ মানুষ শুনে ৫ কোটি মানুষ শোনে না, তাহলে আমাকে ৫,০০০ মানুষের জন্যই কথা বলতে হবে। এবং এই মিনিমাম জ্ঞানটুকু উনার রয়েছে, কিন্তু কেন যেন উনি কোথায় যেন একটু ভুল করে। এবং ফাইনালি শেষ কথাটা ছিল উনি একটা ঐক্যবদ্ধ প্রাচীর তৈরি করতে চেয়েছেন। যে প্রাচীরটি দেখা যাবে যে একটা বাংলাদেশে একটা ঐক্যের প্রাচীর। এবং উনি নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন, যেখানে আমি একমত পোষণ করি। এবং নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্যই লড়াই করে যাচ্ছি এখনো। এই জন্য পলিটিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করেছি নতুন রাজনৈতিক চর্চা তৈরি করার জন্য। এবং উনার সাথে একমত হয়ে বলছি এই ঐক্যের প্রাচীর আপনি গড়তে পারছেন না। কারণ হচ্ছে আপনাকে জাতীয় ঐক্যমতের একটা কমিশন গঠন করেছেন, সেখানে আপনি নিজেই চেয়ারম্যান হয়েছেন। তার মানে আপনার ঐক্যের ব্যাপারে, এবং আপনি বলেছেন যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, কিন্তু এটা সেটাও মিথ্যা কথা। কারণ আপনি রাজনৈতিক দলগুলোর সাথে বলেছেন হ্যাঁ সকল রাজনৈতিক দলগুলো আমার প্রতি আমাদের সাথে ভালো সুসম্পর্কের মাধ্যমে কাজ করে যাচ্ছি। এটা বক্তৃতার জন্য বক্তৃতা দেওয়া হলো, এটা মিথ্যা কথা বলা হলো, একটা মিসরিপ্রেজেন্ট করা হলো। ওই রাজনৈতিক দলগুলোর সাথে সাথেই তো আপনি শুনতে পাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। আপনার বক্তব্য দেওয়ার পরপরই তো তাদের বক্তৃতা, তাদের বিবৃতি চলে আসছে বৃহৎ রাজনৈতিক দল, যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের অংশগ্রহণ রয়েছে সেই রাজনৈতিক দলে। তার মানে আপনি যদি পুরো বাজেট বছরটা থাকতে চান, তাহলে এই বাজেট বছরের একটা ফিরিস্তি আপনি আনেন। তাহলে এই ভুল ভাঙান। তা না হলে ডিসেম্বরে নির্বাচন হতে হবে। ডিসেম্বরে নির্বাচন হবে। এবং যদি ডিসেম্বর নির্বাচনের জন্য ১ ঘন্টার জন্য, ১ মাসের জন্য, ১ দিনের জন্য বা ২ দিনের জন্য বিএনপি রাজপথে নামে, তাহলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাবে। এবং সেটি যাতে না হয়।
এবং এজন্য আপনি বোঝানোর চেষ্টা করেন, মোটিভেট করেন তাদেরকে যে আসলে এই প্রক্রিয়া। এবং সেই সাথে আমি যে আরেকটি কথা উত্থাপন করেছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে এটা বোঝার চেষ্টা করেন। কখন নির্বাচন দিলে আচরণবিধিটা কেন লঙ্ঘন হবে? যদি আমার কাছ থেকেও জানতে চান আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমি আপনাকে ১০০ টি পয়েন্ট দিতে পারবো। কোথায় রাজনৈতিক আচরণবিধি লঙ্ঘন হবে। এই আচরণবিধি লঙ্ঘন করে আপনি সবচেয়ে বড় টার্ন আউট চাচ্ছেন, আপনি সবচেয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষের নির্বাচনে অংশগ্রহণ চাচ্ছেন, সেটা অনেক ক্ষতি হয়ে যেতে পারে। আপনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি শক্ত রাজনৈতিক দলকে দিয়ে বসেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি নিজে বিএনপিকে নিয়ে বসেও যদি বলেন, দেখো কোথাও যদি কোন ইউনিয়নে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হয় তোমাদেরকে দায়ী করব। প্রকাশ্যে বলেন, মিডিয়ার সামনে বলেন। এবং সরাসরি সম্প্রচার দায়ী করব। আপনার ওই ইউনিয়নে অমুক ব্যক্তি ক্ষতি করছে, সমস্যা করছে। দেখেন বিএনপি সাথে কি অ্যাকশন নেয়। ফলে বিএনপি আপনার সাথে এক হয়ে যাবে। একসাথে দেশ গড়েন, একসাথে রাজনীতি করেন, একসাথে নির্বাচন করেন। যদি আগামী দিনে রাজনীতি করে কিছু হতেও চান, যদি আপনার মনের মধ্যে যদি থাকে যে না আমি জাতিসংঘের মহাসচিব কম্পিট করতে চাই না, আসলে দেশের এই মজা আছে অনেক। দেশে এত বড় এই এসএসএফ নিয়ে ঘোরা, এই হাজার প্রহরী নিয়ে ঘুরতে তো মজাই লাগে। Discover the perfect balance at LifeBridge Academy. Fun and learning for your child. Peace of mind for you. এবং ১০ মাসে আপনি ১০ টি বৃহৎ সফর পেয়েছেন। হয়তো জীবনের অনেক বড় জায়গায় আপনি আরো বেশি মর্যাদা পাচ্ছেন। নোবেল বিজয়ী হওয়ার পরের থেকে এখন বেশি মজা পাচ্ছেন। যদি সেই মজাটা যদি আপনি পেয়েও থাকেন, তাহলে অসুবিধা নাই। সেই মজা পাওয়ার জন্য এই রাজনৈতিক দলগুলি আপনাকে সহযোগিতা করবে। এবং তাদের সহযোগিতা নিয়ে আপনি দেশটাকে বাঁচান, দেশে একটি ভালো, সুষ্ঠু নির্বাচন দেন। তা না হলে ডিসেম্বর নির্বাচনের ক্ষেত্রে আমরা যারা বয়ান দেই, কথা বলি, আমরাও কিন্তু শক্ত বয়ান দিব যে হ্যাঁ, ডিসেম্বর